সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? পবিত্র ঈদুল আজহা কেমন কাটলো তোমাদের? আশা করি সবাই ভালোই কেটেছে না? আমরা ইতিমধ্যে ন্যারেশনটা শেষ করেছিলাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের, কারণ 19-এর গ্রামারের সিলেবাসে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে 10টি সেন্টেন্স থাকে। 10টি সেন্টেন্সকে চেঞ্জ করতে হয় অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ সেন্টেন্সের সামনে একটা ডিরেকশন দেওয়া থাকবে, তোমাকে কি তৈরি করতে হবে, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ অপারেটিভ না অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অথবা এরকম দেয় যে ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারটিভ, আবার দেওয়া থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা খুব একটা ইম্পর্টেন্ট, কারণ 10টি সেন্টেন্স কারেক্ট করতে পারলে একদম ম্যাথমেটিক্সের মতো 10 নম্বর পেয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ভালো করে বুঝতে চেষ্টা করব। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা নিয়ে। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 2 থেকে 3টা সেন্টেন্স পরীক্ষার থাকে, কারণ 10টির মধ্যে 3টা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের থাকে। তো এটা কি, বিশেষ করে বেশিরভাগ ছাত্রছাত্রীরা খুব ভয় পায় যে স্যার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটি বুঝি না। তাহলে আমি আজকে এই সিম্পল কি কমপ্লেক্স কি কম্পাউন্ড, এটা যদি আমরা একটু ভালো করে বুঝি তাহলে অবশ্যই আমরা চেঞ্জগুলো করতে পারবো সহজেই, ভয়ের কোনো কারণ নেই। দেখো, আমরা জানি যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are 3 kinds of sentences. According to meaning, there are 5 kinds of sentence such as assertive, interrogative, imperative, operative, exclamative. আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স 3 ধরনের, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। লিখে নেই, হ্যাঁ, কি কি 3টা? সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে সরল বাক্য। এটা অর্থই বলে যায় কোন ধরনের, এটা সরল বাক্য। দুই নম্বর কমপ্লেক্স সেন্টেন্স, যেটা বাংলা অর্থ হচ্ছে গিয়া জটিল। জটিল, এটা একটা আসলে জটিল। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স, আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, যেটা বাংলা অর্থ হচ্ছে গিয়া যৌগিক বাক্য। এই বাক্য যৌগিক বাক্য, আমরা বাংলা অর্থটা জেনে নেই তাহলে সুবিধা। তাই দেখো, আমরা এই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are 3 kinds of sentence such as simple sentence, complex sentence, compound. সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, এটা হচ্ছে জটিল, আর কম্পাউন্ড হচ্ছে যৌগিক। এখন এই 3টার সংজ্ঞা আমরা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে দেখবা একদম ইজি, এগুলো ভয়ের কোনো কারণ নাই। সিম্পল, এটা বাংলা অর্থ হচ্ছে সরল, আসলে এটা খুব সহজ সরল, কোনো প্যাচগোছ নেই। যে সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সটাকে দেখো, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে তাকেই বলে সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, অ্যান্ড, বাট, অর, নট, ইট, দো, অলদো, সিন্স, অ্যাজ, কিচ্ছু থাকবে না। শুধু মনে রাখবা একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে। তাহলে আমরা সংজ্ঞা লিখতে পারি কি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে তাকে কি বলে? সিম্পল সেন্টেন্স। দেখো, যেমন দেখো, আই ওয়েন্ট টু মার্কেট, কি বলছি? আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, টু বাই এ
অর্থটি দাঁড়ানো আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। আমি বাজারে গিয়েছিলাম একটা জামা কিনতে। এখানে একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাল ভার্ব আছে, যেটা এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল মানে হচ্ছে সরল বাক্য, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে তাকেই বলা হয় সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে কোনো কনজাংশন থাকে না, ঠিক আছে? আচ্ছা, আমরা চলে যাই পরের সেন্টেন্সটা। দেখো পরেরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সটা কি দেখো, কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা বলছে যে কমপ্লেক্স কমপ্লেক্সের সংজ্ঞা কি বলছে দেখো, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট মনে রাখবা, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন, যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ যখন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স কিসে কম দেখো, যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লজ ও একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, যখন কোনো সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে কমপ্লেক্সের সংজ্ঞা আমরা কিসে কারণ, একটা থাকবে প্রিন্সিপাল ক্লজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এর আগে আমাদের জানা দরকার আসলে প্রিন্সিপাল ক্লজটা কি, এই ক্লোজ জিনিসটা কি এটা আমাদের জানা দরকার। এখানে আমি একটা কথা বলছেন যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ। এখন ক্লোজটা কি দেখো, ক্লোজ ক্লোজ হচ্ছে একটা বৃহত্তম সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ, একটা বৃহত্তম সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে তাকে বলা হয় ক্লোজ। আমি আবার বলছি, a clause is a part of a big sentence having a subject and a verb। অর্থাৎ ক্লোজ হচ্ছে একটা বৃহত্তম বাক্যের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, তাই তাকে ক্লোজ বলা যায়। যেমন দেখো আমি একটা বাক্য লিখলাম, if you come I shall, if you come I shall help you। দেখো এখানে একটা বাক্য if you come I shall help you, এটা একটা বড় বাক্য, একটা বড় ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্স দুটো অংশ আছে, বলছে if you come এর একটা অংশ আর I shall help you এর একটা অংশ। তাহলে এখানে লক্ষ্য করো যে ক্লোজটা কি, আমরা আগেই বলছি যে ক্লোজ হচ্ছে বৃহত্তম সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ এবং যার মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে।
যদি সাবজেক্ট আছে ভার্ব নেই তাহলে ক্লোজ হবে না, আবার ভার্ব আছে সাবজেক্ট নেই তাহলে ক্লোজ হবে না। ক্লোজ মানে হচ্ছে বৃহত্তম বড় সেন্টেন্সের ক্ষুদ্রতম অংশ এবং তার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। যেমন দেখো এখানে একটা বড় বাক্য, ইফ ইউ কাম একটা অংশ, এর পরের অংশ আছে আই শ্যাল হেল্প ইউ, যদি তুমি আসো আমি তোমাকে সাহায্য করবো। এখানে দুইটা অংশ, ইফ ইউ কাম একটা অংশ আর পরে আই শ্যাল হেল্প ইউ একটা অংশ। দেখো প্রথম অংশে কি আছে, ইফ ইউ কাম, এখানে ইউ একটা সাবজেক্ট আছে আবার কাম একটা ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লোজ। আবার দেখো পরে আই শ্যাল হেল্প ইউ একটা সাবজেক্ট আবার হেল্প ইউ একটা ভার্ব, তার মানে এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, তার মানে এই বড় এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ক্লোজ আছে, একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন আমরা দেখবো যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। লক্ষ্য করো, দেখো ইফ ইউ কাম যদি তুমি না আসো, আই শ্যাল হেল্প ইউ। আমরা যদি প্রথম অংশটা বলি শেষ অংশ যদি না বলি তাহলে কি হয়, ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে কি হবে, যদি তুমি আসো এই বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হয় না, কারণ এটা আকাঙ্ক্ষা থেকে গেছে, পরবর্তীতে কি হবে, অর্থাৎ সেন্টেন্সটা যে ক্ষুদ্রতম অংশ যদি ইফ ইউ কাম যদি তুমি আসো, তাহলে কি একটা আকাঙ্ক্ষা থেকে গেছে, তাহলে বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হয় নাই। অর্থাৎ এই ক্লোজটা তার অর্থটা পরিষ্কার করে নাই, ক্লিয়ার করে নাই। পরেরটা দেখো আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো, আই শ্যাল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো, এই অংশটা স্বয়ং সম্পূর্ণ। যদি আমরা প্রথম অংশটা নাও বলি, শেষের অংশ শুধু যদি বলি আই শ্যাল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো, তাহলে এখানে এই সেন্টেন্সটা স্বয়ং সম্পূর্ণ। এটা অর্থাৎ এখানে দুইটা পার্ট, একটা পার্ট ইফ ইউ কাম, আবার আই শ্যাল হেল্প ইউ। এই বৃহত্তম সেন্টেন্সটাকে আমরা ভাগ করছি দুটো অংশে। দুটো অংশের মধ্যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। দেখো এই সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে প্রথমটা, কারণ এটা এই কারণে সাবঅর্ডিনেট ক্লোজ, এটা তার অর্থ, এই ক্লোজটা তার অর্থ প্রকাশ করে না, অর্থটা ক্লিয়ার হয় নাই। আর পরের ক্লোজটা তার অর্থটা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার, সে এই ক্লোজটা তার অর্থ প্রকাশের অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করেনি। তাহলে আমরা কি শিখলাম, যে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, পরের অংশটা প্রিন্সিপাল ক্লোজ, আর প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ এখন প্রিন্সিপাল ক্লোজটা কি, দেখো যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না, যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না, এটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ। আর যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য আরেকটার উপর নির্ভর করে, দ্য ক্লোজ হুইচ ডিপেন্ডস অন another clause for its clear meaning, this is subordinate clause. And the clause which does not depend on any other clause for its clear meaning, this is called principal clause. তাহলে এখানে দুটো অংশ, একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আর এখানে আমরা সংজ্ঞায় বলছি যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ ও একটি সাবঅর্ডিনেট ক্লোজ যখন কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এখানে লক্ষ্য করে দেখো একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ, দুটো ক্লোজকে যুক্ত করছে ইফ, এই ইফটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরকম ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, সো দ্যাট, দ্যাট দিয়ে যখন কোনো দুটো বাক্য যুক্ত থাকবে এটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখবা, কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং দুটো ক্লোজকে যুক্ত করার জন্য একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকবে। সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, সো, সো দ্যাট, দ্যাট এরকম এগুলো যুক্ত থাকবে। অর্থাৎ এখানে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তাহলে বুঝতে পেরেছো কমপ্লেক্স সেন্টেন্সটা। আমি আবার বলছি, কমপ্লেক্সটা একটু জটিল, অর্থটাই জটিল, আর সেন্টেন্সটা একটু জটিল, অনেকে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই। আমি আবার বলছি সংজ্ঞাটা, যে সেন্টেন্স একটি প্রিন্সিপাল ক্লোজ ও একটি সাবঅর্ডিনেট ক্লোজ যখন কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখনই সেটা হবে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স। আর চেনার সহজ একটা উপায় হচ্ছে এই সেন্টেন্সে, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি, দেখো এরকম, যখন দুটো সেন্টেন্স সিন্স, এরকম সিন্স, দো, অলদো, ইফ, হোয়েন, হোয়ার, হুইচ, হুম, হট, তারপর সো দ্যাট, দ্যাট এগুলো যুক্ত থাকবে, অর্থাৎ এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা শিখলাম যে যখন দুটি ক্লোজ এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ, একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ, দিস ইজ কল্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে বুঝতে পারছো কমপ্লেক্স কি। আমরা চলে আসবো পরের সেন্টেন্সটায়। দেখো কম্পাউন্ড, আমরা এটা আরেকটা উদাহরণ দেই। দেখো কমপ্লেক্স আমরা আরেকটা উদাহরণ দিই, তারপর আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো since he was ill, since he was ill he could not,
কাম টু স্কুল। লক্ষ্য করো এখানে দেখো সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। এটা একটা বড় সেন্টেন্স। সিন্স হি ওয়াজ ইল, সিন্স হি ওয়াজ ইল একটা অংশ, আর হি কুড নট কাম টু স্কুল একটা অংশ, অর্থাৎ দুইটা পার্ট। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স কনজাংশন দ্বারা যুক্ত আছে। সিন্স হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এখানে কি আছে? সিন্স হি ওয়াজ ইল, সিন্স মানে এখানে যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। এটা মানে দুইটা অংশ সিন্স হি ওয়াজ ইল একটা অংশ আর পরের আরেকটা অংশ। দেখো এখানে সিন্স হি ওয়াজ ইল এটা প্রথম অংশ, অর্থাৎ এটা সাবঅর্ডিনেটিং ক্লজ। এর মানে কি? সে স্কুলে আসতে, যেহেতু সে অসুস্থ ছিল। এখন এখানে যেহেতু সে অসুস্থ ছিল এই বাক্যটা বললে অর্থটা পুরো ক্লিয়ার হয় না, তারপর একটা কি একটা আকাঙ্ক্ষা থেকে গেছে। এখানে পরে বলছে হি কুড নট কাম টু স্কুল, যেহেতু সে অসুস্থ ছিল সে স্কুলে আসতে পারেনি। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সিন্স হি ওয়াজ ইন এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, পরের অংশটা হচ্ছে হি কুড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ এখানে এই ক্লজটা তার অর্থ প্রকাশ করতে পারছে, এই ক্লজটা তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করেনি। এই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য ক্লজের উপর নির্ভর করে। হ্যাঁ, এবং এগুলো দেখো প্রথমেই একটা সিন্স যুক্ত আছে। সিন্সটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরকম ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, হোয়ার, হোম, হুইচ, সো দ্যাট, যে যখনই কোনো দুটি বাক্য যুক্ত দেখবে তখনই মনে করবে এটি কমপ্লেক্স সেন্টেন্স। এটা সহজ হচ্ছে না উপায়। তাহলে বুঝতে পারছো কমপ্লেক্স কি? আমরা চলে আসি পরেরটায়। দেখো কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? কম্পাউন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে যৌগিক বাক্য। এখানে কম্পাউন্ডের সঙ্গে বলছে যে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকে তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। একাধিক প্রিন্সিপাল ক্লজ। দেখো আই went to market, I went to market and I bought a shirt. লক্ষ্য করো এখানে কম্পাউন্ডের সংজ্ঞা বলছে যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়ে যৌগিক বাক্য। যৌগিক বাক্য এখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ স্বাধীন বাক্য। এই বাক্যগুলো অন্য কোনো বাক্যের উপর অর্থ প্রকাশের জন্য নির্ভর করে না। এরকম একাধিক স্বাধীন বাক্য যখন এন্ড, বাট, অর, নর, ইয়েট এগুলো যুক্ত থাকে তখন এটা লাগে কম্পাউন্ড। এই যে এন্ড, বাট, অর, নর, ইয়েট এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কমপ্লেক্স থাকে কোনটা? কমপ্লেক্স সেন্টেন্স থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন দুটি বাক্য যুক্ত হবে সেটা কমপ্লেক্স, আর কোঅর্ডিনেটিং কনজাংশন যখন একাধিক বাক্য যুক্ত থাকবে এটা হলো কম্পাউন্ড। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা আবার বলছি এন্ড, বাট, অর, নট, ইয়েট। আর কিছু আছে, হ্যাঁ, আমরা আবার বলছি এন্ড, বাট, অর, নট, ইয়েট। এই এন্ড, বাট, অর, নট, ইয়েট দিয়ে যখনই তুমি একাধিক বাক্য যুক্ত দেখবে তখন তুমি শিওর হবে এটি কম্পাউন্ড। যেমন দেখো আমরা উদাহরণ দিয়েছি I went to market and I bought a shirt. আমি বাজারে গিয়েছিলাম এবং একটা জামা কিনেছি। এখানে দেখো I went to market এই একটা বাক্য, আবার and দ্বারা যুক্ত হয়েছে পরের একটা I bought a shirt। এখানে দুইটা বাক্য। প্রথম অংশ আছে I went to market, আমি বাজারে গিয়েছিলাম, and I bought a shirt, শার্ট কিনেছিলাম। তাহলে এখানে I went to market এই একটা বাক্য, আবার I bought a shirt এই একটা বাক্য। দুইটা ভিতরে and দ্বারা যুক্ত হয়েছে। and এই and আছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরকম and, but, or, not yet মনে রাখবে। and, but, or, not yet যুক্ত দেখবে সেটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো I went to market and I bought a shirt, আমি বাজারে গিয়েছিলাম। এখানে কতটা স্বয়ংসম্পূর্ণ, আর কিছু শোনা জানার আগ্রহ নেই। তার মানে this is principal clause. I went to market, this is principal clause, and this is coordinating conjunction, and I bought a shirt, আমি জামা কিনেছিলাম, এটা একটা স্বাধীন বাক্য। this is also a principal clause. So when and many sentences are added with coordinating conjunction, this is called compound sentence.
হ্যাঁ এখানে দেখো আই ওয়েন্ট টু মার্কেট, এটা বলার পরে আসলে সোনার দানা আগমন নেই, এটা তার অর্থটা কি আর স্বাধীন বাক্য। হ্যাঁ আবার একবারে যুক্ত হয়েছে পরে আই ওয়ার্ডের সাথে আমি একটা জামা কিনেছিলাম, এটা একটা স্বাধীন বাক্য। হ্যাঁ দেখো he was poor but he was honest. হ্যাঁ he was poor but honest, সে গরিব ছিল কিন্তু সৎ। এই he was poor সে দরিদ্র, এটা প্রিন্সিপাল ক্লজ। আবার he was honest সে সৎ ছিল। এখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, অর্থ প্রকাশের জন্য কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। এরকম যখন একাধিক প্রিন্সিপাল ক্লজ এরকম এন্ড বা অর বা এর দ্বারা যুক্ত হয় তখন এটা হয় কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আজকে আমরা কি শিখলাম যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, according to structure there are three kinds of sentence: simple sentence, complex sentence, compound sentence. অর্থাৎ গঠন অনুসারে বাক্য তিন ধরনের: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। আমরা সিম্পলের সঙ্গে বলছিলাম যে সেন্টেন্সে একটা মাত্র, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং একটা মাত্র, যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইন ভার্ব থাকে, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং মাত্র ফাইন ভার্ব থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবজেক্ট ক্লজ যখন কোনো সাবঅর্ডিনেট কন্ট্রাক্ট যুক্ত থাকে তখন তাকে বলে কমপ্লেক্স। আর কম্পাউন্ডে কি বলছি, যে সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কন্ট্রাক্ট যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্সে সব সময় প্রিন্সিপাল ক্লজ থাকে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, সবই থাকবে স্বাধীন বাক্য। বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে মোটামুটি কি শেষ করলাম, এই ক্লাসরুম সেন্টেন্সের মধ্যে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই তিনটা সংজ্ঞা বললাম। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এর বিস্তারিত পরিবর্তনের যে রুলসগুলো সেটি নিয়ে কথা বলবো। হ্যাঁ তোমরা একটু দেখবে 14 বই বাসায় যারা যেটা আমার বই আছে ফলো করে দেখবে, একদমই যাবে। পরবর্তী ক্লাসে এটা চেঞ্জ, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্স করে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করে, কম্পাউন্ড থেকে সিম্পল করে আমরা এই নিয়ে কথা বলবো। হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটু জটিল বিষয়, একটু মনোযোগী হলে খুব একটা কঠিন নয়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। বাসায় একটু দেখবে তাহলে মোটামুটি